বাবা-মা আমার স্বামীকে ডিভোর্স দিতে বললেও আমি সংসারটা টিকিয়ে রাখার জন্য স্বামীর কথা মতো ঢাকা শহরে এসে গার্মেন্টসে চাকরি পর্যন্ত নেই। মাস শেষে আমার শাশুড়ির হাতে টাকাটা আমাকে তুলে দিতে হতো। এর মধ্যে আমি বাবা-মার সঙ্গে সকল সম্পর্ক ত্যাগ করে দেই। কারণ আমাদের গোষ্ঠীতে কেউ গার্মেন্টসে চাকরি করে না। আমি ১ম একজন ব্যক্তি যে বাবা-মার অবাধ্য হয়ে স্বামীর সংসার টিকিয়ে রাখার জন্য গার্মেন্টসে চাকরি নিয়েছি। দুপুরে যখন আমি খেতে আসতাম ১-২ কথায় আমার শরীরে হাত তুলতো। চুলের মুঠি ধরে, ধরে আমাকে মারতো আমার স্বামী। আর আমার শাশুড়ি তাকিয়ে থাকতো। দেখতো, পাহারা দিত কেউ যেন আসে নাকি। গার্মেন্টস করে আমি রাত ১২টা নাই ১০টা নাই অনেকদিন নাইটও হতো। রাত ১২টা ১টা ৩টা বাজেও যেতাম। তখন গিয়ে তাদের জন্য রান্না-বান্না করে তাদেরকে খাওয়াতে হতো। আমার স্বামী তো কোনো কাজকামই করতো না। আমার টাকা দিয়ে চলতো আবার নেশাপানও করতো। প্রতিনিয়ত আমাকে এমনভাবে জ্বালাতো। বাবা-মা আমার সঙ্গে সকল সম্পর্ক ত্যাগ করে দেয়। আমি গার্মেন্টসে চাকরি নেওয়ার কারণে। পারিবারিকভাবে বিয়ে হয় আমার। আমি বলতে পারেন সোনার চামিচ মুখে নিয়েই বড় হয়েছি। আমার বাবা একজন বড় সারের ব্যবসায়ী। আমার বাবা চেয়েছিল গরিব ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে, যেন আমি সুখে থাকতে পারি। আমার অনেক বড়লোক বাড়ি থেকে বিয়ে এসেছে, কিন্তু বড়লোক ছেলেরা নাকি ভালো হয় না। এজন্য আমার বাবা একটা গরিব ছেলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে দেয় আমার। বিয়ের সময় আমার শ্বশুর বাড়ির মানুষের কোনো চাওয়া পাওয়া ছিল না, কারণ তাদের বসত ভিটাটা ছাড়া ২% আর কিছুই ছিল না। আর আমার বাবার আলহামদুলিল্লাহ অনেক সয় সম্পত্তি। আমাদের এলাকায় আমার বাবাকে এক নামে সবাই চেনে। এই বাড়িতে ছেলেকে বিয়ে করাতে পেরে আমার শ্বশুর বলে আমি ভাগ্যবান একজন ব্যক্তি। আমার বাবা না চাইতেই সবকিছু দিয়ে দেয়। ঘরের ফার্নিচার থেকে শুরু করে আমাকে সোনা দিয়ে সাজিয়ে দেয়, এবং কি আমার স্বামীকে ব্যবসা শুরু করে দেয় সারের, যে তুমি ব্যবসা করবা, আমি তোমাকে হেল্প করব। আমার স্বামীকে হাতে টাকা দেয় না, তবে আমার স্বামীকে ১০ লাখ টাকা দিয়ে একটা দোকান দিয়ে ব্যবসা শুরু করে দেয় সারের বিজনেস। কিন্তু আমার স্বামী বিজনেস পাওয়ার পর ওই যে একটা কথা বলে না, যে কখনো একসঙ্গে ২০,০০০ টাকা দেখেনি সে যদি ১০ লাখ টাকার ব্যবসা পায়। বাড়ি করে দেয় আমার বাবা টিন সেট, উপরে টিন দিয়ে বিল্ডিং, টাইস করে ৩ বেতের বাসা। এটা দেখার পর আমার শাশুড়ি আমার স্বামীর অহংকারে বাঁচে না। আমার জন্য এগুলা পেয়েছে তারা কখনোই মনে করতো না। দেখতাম প্রতিনিয়ত আমার শ্বশুর বাড়িতে মেহমান আসা শুরু করতো। আমার ননদের স্বামী কিছুই করতো না। আমার ননদ প্রতিনিয়ত শ্বশুর বাড়ি থেকে এসে সব নিয়ে যেত। আমি আনতাম আমার বাবার বাড়ি থেকে, আর আমার ননদ নিয়ে যেত আমার শ্বশুর বাড়ি। তার বাবা-মা কি ইনকাম করতো? কিছুই করতো না, তাদের জমি জমা নাই। আমার শ্বশুর মানুষের বাড়িতে কামলা দিত। কিন্তু আমার বাবার নাক কাটা যাবে বলে আমার বাবা বলত, "বিয়ে আপনি মানুষের বাড়িতে কামলা দিবেন না। এখন তো আমি আপনাকে ব্যবসা করে দিয়েছি আমার ভালো রাখার জন্য।" কিন্তু আমার ননদ প্রতিনিয়ত নিয়ে যেত। আর আমার মামা শ্বশুর, নানি শাশুড়িরা সবসময় এই বাড়িতে এসে লেগেই থাকতো। আমার শাশুড়িকে দেখতাম সপ্তাহে ১ দিন ১৫-২০ কেজি করে চাল রান্না করতো। এতটা মেহমান আসতো। আমার মামা শ্বশুরদের আমার শাশুড়ি হাটের দিন বাজার পর্যন্ত করে দিত। এটা দেখে মাঝে, মাঝে আমি বলতাম, "মা, আমাদের সংসারেই তো কিছু নাই।" তবে আমার শ্বশুর এগুলো পছন্দ করতেন না। সবসময় ক্যাসক্যাস করতেন আর বলতেন, "দেখবা বৌমা, তোমার শাশুড়ির জন্য একদিন আমাদের পথে বসতে হবে। আর আমার এই ছেলের জন্য।" আমার স্বামী প্রচন্ড নেশা করত। মদ খেত, জুয়া খেলত। একটা পর্যায়ে এত পরিমাণে সে জুয়া খেলে যে আমাদের ওই সারের ব্যবসা পুরাটাই ডাউন পড়ে যায়। দোকান সহ বিক্রি করে দেয়। আমার বাবা যা চালানপাতি দেয় সবকিছু সে শেষ করে। যখন জোয়ার নেশা উঠতো আমাকে রীতিমতো এত মার মারতো যে তার কোনো নেশা মানে হুঁশ থাকতো না। আমার বাবা-মার কাছ থেকে বাধ্য হয়ে আমি টাকা এনে দিতাম। এইভাবে আনতে, আনতে আমার বাবা একদিন বলে, "আর আমি পারছি না। তোকে ১৯ লাখ টাকা আমি দিয়েছি টোটাল তোর বিয়ের পর থেকে। বাড়িঘর করে দিয়েছি, আমার স্বর্ণগুলো পর্যন্ত বিক্রি করে দেয়। ভেবেছিলাম গরিব মানুষ, ব্যবসা করে দিলে ভালোভাবে আমার মেয়েকে নিয়ে সংসার করবে। কিন্তু আমার মেয়ের জীবনটা আমি নিজে হাতে নষ্ট করলাম।" ও আমাকে এত মার মারতো যে আমার ৩ টা বাচ্চা অ্যাবর্শন করতে হয়েছে। সবসময় আমার কোথাও না কোথাও দাগ পড়েই থাকতো। যখন ওর নেশা উঠতো তখন পাগলের মতো করতো ওই। নেশা কেটে গেলে আবার নরমাল হয়ে যেত। আর এটা আশকারা দিত আমার শাশুড়ি। আমার বাবা বলে, "ওকে তুমি ডিভোর্স দাও, তোমাকে ভালো জায়গায় বিয়ে দিব।" কিন্তু একটা মেয়ের কতবার বিয়ে হয়? আমার স্বামী এতটাই জুয়া খেলে ঋণ করে যে আমরা ৭-৮ লাখ টাকা গ্রামে ঋণ হয়ে যায়। প্রতিনিয়ত পাওনাদার আসতো টাকার জন্য। বাধ্য হয়ে আমরা সবাই মিলে রাতের অন্ধকারে ঢাকা শহর চলে আসি। আমার স্বামী বলে আমি ভালো হয়ে যাব। কিন্তু না, ওই ঢাকা শহর এসেও জুয়া খেলা শুরু করে দেয়। আমি গার্মেন্টসে চাকরি নেই। সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত গার্মেন্টসে কাজ করতে হতো। একটু কাজে ভুল হলে বাবা-মা তুলে তারা বকাবাজি করতেন। কোয়ালিটির কাজ করতাম আমি। ওন্না দিয়ে চোখের পানি মুছতাম, আবার কাজ করতাম। আর ভাবতাম এই বুঝি আমার কপালে ছিল। আমার স্বামী ঢাকায় এসেও জুয়া খেলতো। মাসের শেষে বেতনটা পেয়ে আমার শাশুড়ির হাতে দিতাম। ১০ টাকা দরকার হলে চেয়ে নিতে হতো। অথচ আমার ননদ তার বাচ্চা-কাচ্চা নিয়ে আমাদের বাসায় এসে আছে। ৫-৬ জন মানুষ আমার টাকার উপরে নির্ভরশীল। আমার বাবার কাছ থেকে আমাকে টাকা আনতে বলে। অথচ ঢাকায় আসার পর ২.৫ বছর আমার বাবার সাথে আমার কোনো যোগাযোগ নাই।
আমার বাবা মার সাথে সম্পর্ক রাখতে চায় না, কারণ আমি গার্মেন্টসে চাকরি নিয়েছি। যেখানে আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড কাজ করতো জন্মের পর থেকে দেখতাম, সেখানে আমি বস্তিতে থাকি, যেখানে নিচ দিয়ে পানি যায় আর উপরে কাঠের উপরে ঘর বানানো। আমার এই কপালে বুঝি ছিল। দুপুরে যখন আমি খেতে যেতাম প্রতিদিন দেখতাম আমার শাশুড়ি কেবলই ভাত বসিয়েছে, আর ভাত খাওয়া হতো না। কলা রুটি শাশুড়ির কাছ থেকে 20 টাকা নিয়ে খেয়ে অফিসে আসতাম। এইভাবে আমার চলে দিন। দুপুরে গেলেও আমার স্বামী মারতো টাকার জন্য। কিছু না কিছু ভুল ধরে লাথি দিবে, না চুলের মুঠি ধরে মারবে। রাত্রে গেলেও মারবে। রাত 3টা বাজে যদি নাইট ডিউটি করে যেতাম, তবু আমাকে রান্না করে খেতে হতো। দেখতাম ওরা সবাই বসে আছে, আমি গেলে রান্না করব তারপর খাবে। আর ওই যে মার ছিল প্রতিনিয়ত, আমি আর নিতে পারছিলাম না। বাসায় আসলে নেশার টাকার জন্য স্বামী মারতো, অফিসে গেলে গার্মেন্টসের লোক বকাবাজি করতো। এই জীবন তো আমার ছিল না। আমি এই জীবন নিজে বেছে নিয়েছিলাম। বাবার কথায় যদি সেই দিনে তাকে ডিভোর্স দিতাম, হয়তোবা এই পরিণতি আর আমার হতো না। আমি আর নিতে পারছিলাম না। আমি যেখানে কাজ করতাম আমার কাছে 10 টাকাও থাকতো না। ওখানকারই একটা মেয়ের কাছ থেকে 1000 টাকা ধার করে নিই। নিয়ে আমি বাবার বাড়িতে চলে যাই। আমাকে দেখার পর আমার বাবা মা একদম ভেঙে পড়ে। 2.5 বছর আমার বাবা মা অনেকবার যোগাযোগ করতে চেয়েছে, কিন্তু আমি যোগাযোগ করিনি। কেন, তারা যদি ডিভোর্স দিতে বলে, একটা পর্যায়ে আমি ওখানে যে ওকে ডিভোর্স দেই। এখন আমি ভালো আছি, আমার বিয়ে হয়নি, তবে আমার বিয়ের সম্বন্ধ চলতেছে। এই বাস্তব জীবনের গল্পটা লিখে পাঠিয়েছে একজন ভাইয়া, তার আপন ভাস্তির জীবনের গল্প।